আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি অনেকটাই ভালো আছো। মিথ্যাবাদ গল্পের সিজন 5-এর 9 নম্বর এবং কি শেষ নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। নতুন মা আমায় কিছু বলতে পারলো না, শুধু আমাকে ধরে কাঁদতে লাগলেন। নতুন মা বললেন, তোর পায়ের ব্যথা কমছে বাবা? আমি বললাম অনেকটাই কম। নতুন মা বলল, তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। তারপর নতুন মা খাবার আনতে গেলেন। আমিও আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। বাহ, বাড়িটা অনেক সুন্দর, বাড়িটা তো অনেক বড়। রাতে তো টের পাই নাই। এরপরে নতুন মা আমাকে স্কুলে ভর্তি করে দেই, আমি পড়ালেখা শেষ করি। এই ছিল আমার ছোটকালের ঘটনা। এখন বর্তমানে ফিরে যাওয়া যাক। নতুন মা বলল, শুনলেন তো রাজের ছোটবেলার কাহিনী, তাহলে এবার আপনারাই বলুন যে আপনাদের ছেলে আমাকে চিনবে না কি করে? মিম বলল, ভাইয়া আমাকে নিজে বলছে। মা বলল, আর তাছাড়া ওর হাতেও তো একটা জন্ম দাগ আছে, সেটা দেখে ওর বাবা ওকে চিনছিল হাসপাতালে নেওয়ার সময়। মিম বলল, আমিও ভাইয়ার হাতে ওই দাগটা দেখতে পেয়েছিলাম। আর যখন ভাইয়ার কাছে আমি তা জানতে চাই, তখন ভাইয়া বলল তার পরিচয় আমি কাউকে না বলতে, তাই আমিও কাউকে বলি নাই। নতুন মা বলল, আপনারা ঠিকই বলছেন। রাজও আমাকে বলছিল যে ও বড় হয়ে গেলে ওর ওই জন্মদাগটা দেখে ওর পরিবার ওকে ঠিকই চিনতে পারবে। মা বলল, আমার ছেলের জন্মদাগ আমি চিনব না? যদি আমি প্রথম দিকেই জানতে পারতাম তাহলে ওকে আমি যেতে দিতাম না, বলেই কাঁদতে লাগলো। সেখানে হঠাৎ রিয়ার আগমন। রিয়া এসে বলল, মা রাজকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। মা বলল, আচ্ছা ভালো করছিস। নতুন মা বলল, এটাই তাহলে রাজের বউ? তাহলে এখন আমি নীলাকে কি বলবো? রিয়া বলল, নীলাকে? বলেই অবাক দৃষ্টিতে আন্টির দিকে তাকালো। নতুন মা বলল, আসলে নীলার সাথে রাজের বিয়ে ঠিক করা। রিয়া মন খারাপ করে, রাজ কি রাজি ছিল? নতুন মা বলল, ওর রাজি থাকা না থাকা একই সমান কথা। বাবা বলল, আপনার কথা বুঝলাম না কিছু। নতুন মা বলল, আমার সিদ্ধান্তের উপর ও কখনো কোনো কথা বলেনি। রিয়া বলল, তাহলে আপনি নীলার সাথে রাজের বিয়ে দিয়েন। আমার আর রাজের বিয়ে এখনো হয়নি। কথাটাই বলে নীলা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। নতুন মা বলল, বিয়ে হয়নি মানে? ওর কথা তো আমি কিছু বুঝলাম না। মা বলল, আসলে রিয়ার সাথে ওর ছোটবেলায় বিয়ে ঠিক করে রাখছিল রাজের বাবা। রাজের বাবা বলল, মেয়েটাকে নিয়ে অনেক চিন্তা করছিলাম অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই রাজি হই নাই। আমি ওই বলেছিলাম যে রাজের যদি কোনো দিন ফিরে আসে তাহলে সেদিন আমি রাজের সাথে ওর বিয়ে করাবো। আর আমি এটাও বলছিলাম, রাজ যদি কখনো ফিরে না আসে তখন সে বলল আমি রাজকে ছাড়া কাউকে বিয়ে করব না। নতুন মা বলল, এখন আমি কি করি? নীলাও যে রাজকে বড্ড ভালোবাসে, এখন তাকে আমি কি বলি? রাজের বাবা বলল, দেখুন যেটা ভালো মনে করেন, রাজের ব্যাপারে সিদ্ধান্ত এখন আপনি নেবেন। এখন শুধু একটাই অপেক্ষা, রাজ যেন আগের মতো ঠিকঠাক হয়ে যায়। নতুন মা বলল, তাহলে আমি বরং এখন আসি। মা বলল, সে কি? যান মানে আপনি এখানেই থাকেন, আর রাজ তো আপনারই ছেলে। রাজের বাবা বলল, হ্যাঁ, আপনাকে কোথাও যাওয়া লাগবে না। রাজ সুস্থ হওয়া পর্যন্ত আপনি আমাদের সাথেই থাকবেন। নতুন মা বলল, সেটা হয় না, রাজ অনেক দিন অফিসে যায় না, তাই অফিসেও অনেক কাজ বাকি আছে। সেটা আমি ঠিক করে আবারও 2 থেকে 3 দিন পরে এখানে আসব। মা বলল, আচ্ছা যান তাহলে। এরপর নতুন মা চলে গেলেন। মিম বলল, ভাবি তুমি কাঁদছো কেন? রিয়া চোখের পানি মুছে, কই না তো। মিম বলল, ভাবি আমি সবই বুঝতে পারছি, তোমার উপর দিয়ে এখন কি যাচ্ছে। রিয়া আর কোনো কথা না বলে মিমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মিম বলল, প্লিজ ভাবি তুমি কেঁদো না। রিয়া বলল, এতদিন যার পথে বসেছিলাম আজ তাকে কাছে পেয়েও হারাতে হচ্ছে। আমি বেঁচে থাকতে রাজকে অন্য কারো হতে দেখতে পারবো না। কাঁদতে লাগলো রিয়া। মিম বলল, ভাবি আজে বাজে কথা বলবো না, দেখবা আল্লাহ যা করব ভালো লাগেই করব। আর অন্যদিকে নতুন মা নীলাকে রাজের সম্পর্কে সব কথা খুলে বলে, কিন্তু নীলা ও রাজকে ছাড়া বাঁচতে পারবে না বলে দিয়েছে। আর একটা কথা, জীবন থাকতে রাজকে হারাতে পারবে না। আর অনেকটাই জিদ করে রাজকে ঢাকায় এনে চিকিৎসা করাবে। পরের দিনই নীলা আর নীলা নতুন মা দুইজনে রাজের বাড়িতে চলে যায়। রাজের বাড়িতে ঢুকতেই নীলা বলতে লাগলো, রাজ কোথায় তুমি? নীলার চিৎকার শুনে সবাই বাইরে চলে আসে।
নতুন মার উদ্দেশ্যে মা বলতে লাগলো, আরে আপনি আসছেন, আসুন, আমরা সকলেই আপনার কথা ভাবছি। নীলা রাগ দেখিয়ে বলল, আপনার এখানে বসতে আসিনি, আমি রাজকে নিতে আসছি। নতুন মা বলল, নীলা তুমি কিন্তু বেয়াদবি করতেছো, এরাই রাজের আসল বাবা মা। নীলা বলল, আমি সেটা জানতে চাই না, আমার জন্য রাজের মা শুধু আপনি। মা বলল, মা তুমি এখানে এসে বসো, আমি রাজকে ডেকে আনছি, আসলে ও এখনো ঘুমিয়ে আছে। নীলা বলল, না আপনাকে কষ্ট করতে হবে না, আপনি আমাকে রাজের কাছে নিয়ে চলুন। বাবা বলল, আচ্ছা ওকে রাজের রুমে নিয়ে যাও। নতুন মা বলল, আসলে কিছু মনে করবেন না, ও একটু রাগী। মা বলল, আচ্ছা মা তুমি আসো আমার সাথে, আমি তোমাকে রাজের কাছে নিয়ে যাচ্ছি। নীলা মার পিছন পিছন রাজের রুমের দিকে যায়। রুমে প্রবেশ করেই দেখে রিয়া রাজের মাথার কাছে বসে আছে। সেটা দেখে নীলা রেগে গেল। নীলা বলল, এই মেয়ে তুমি কে রাজের কাছে? রিয়া কোনো কথা বলছে না। নীলা বলল, কথা বলছো না কেন? রিয়া বলল, আপনি কে, আর আপনি আমাকে এগুলো বলতাছেন কেন? নীলা বলল, আমি নীলা, রাজের হবু বউ। রিয়া বলল, আপনি নীলা? নীলা বলল, হ্যাঁ। এত সময় নীলা আর রিয়ার কথা শুনে রাজের ঘুম ভেঙে যায়। তখন রাজ উঠে বলে, আপনি কে, ওর সাথে এভাবে কথা বলছেন কেন? নীলা বলল, সে কি রাজ, তুমি আমাকে চিনতে পারছো না? রাজ বলল, না, আপনি কে? নীলা বলল, ঠিক করে দেখো রাজ, আমি তোমার নীলা। রাজ বলল, না সত্যি আমি আপনাকে চিনতে পারছি না। নীলা বলল, আচ্ছা তোমাকে চিনতে হবে না, চলো আমার সাথে। কথা বলেই রাজের হাত ধরে বাইরে নিয়ে গেল, আর রাজও সাথে সাথে রিয়ার হাত ধরে ফেললো এবং বলতে লাগলো, ছাড়ুন বলছি আমাকে। রিয়া, উনাকে আমার হাত ছাড়তে বলো। রিয়া বলল, না রাজ তুমি উনার সাথে যাও। রাজ বলল, না আমি উনার সাথে যাব না, আমি তোমার সাথেই থাকবো। রাজের মুখে এমন কথা শুনে রিয়ার চোখে যেন পানি চলে এলো। নীলা বলল, রাজ তুমি ওর হাত ছেড়ে দাও আর আমার সাথে চলো। রাজ বলল, না আমি আপনার সাথে যাব না, আপনি পসা। এই কথা বলে দূর দিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। তখনই পাটা ফসকে নিচে পড়ে গেলাম। পরে গিয়ে জ্ঞান হারালাম। চোখ খুলে দেখলাম আমার মাথার এক পাশে রিয়া, অন্য পাশে নীলা বসে আছে। দুইজনেই কান্না করছে। আমি বললাম, আরে নীলা তুমি এখানে কিভাবে, আর আমি এখানে কেন? নতুন মা কোথায়? নীলা বলল, কি রাজ তুমি আমাকে চিনতে পারছো? আমি বললাম, তোমাকে চিনবো না কেন, আর কি হয়েছিল আমার? তারপর নীলা রাজকে স্মৃতি হারানোর কথা বলতে লাগলো। রাজের স্মৃতি ফিরে এসেছে সেটা শুনে রিয়া কাঁদতে কাঁদতে কেবিন থেকে বাইর হতে যাবে। ঠিক তখনই রাজ রিয়ার হাতটি ধরে ফেলে আর বলল, রাজ, রিয়া কোথায় যাচ্ছ, দাঁড়াও। রিয়া চুপ। রাজ বলল, আমি বুঝতে পারছি তোমরা সবাই আমার সম্পর্কে সবকিছু জেনে গেছো, কিন্তু আমিও তোমাদের কিছু কথা বলতে চাই, সবাইকে একটু ডাকবে? রিয়া বলল, আমি এখনই সবাইকে ডেকে দিচ্ছি। রাজ বলল, তুমিও কিন্তু আসবে। সবাই রাজের স্মৃতি ফিরে এসেছে কথা শুনে অনেকটাই খুশি। রাজ বলল, মা বাবা তোমরা আমাকে মাফ করে দিও, ছোটবেলায় ঘর থেকে ছেড়ে গেছি, অনেক কষ্ট দিছি তোমাদেরকে। মা আর বাবা বলল, তুই আমাদের কাছে মাপ চাচ্ছিস কেন? ছেলে যত বড় অপরাধ করুক না কেন, বাবা মা সব সময় তাকে ক্ষমা করে দেই। রাজ বলল, তুমি আমাকে মাফ করে দিও। বাবা বলল, তুই মাপ চেয়ে আমাকে ছোট করিস না, আমি বুঝতে পারছি আমি কি অপরাধটাই না করছিলাম সেই দিন। তখনই ডাক্তার প্রবেশ করলো আর বলতে লাগলো, আপনাদেরকে কিছু কথা বলার ছিল, আপনারা একটু দয়া করে বাহিরে আসবেন। নতুন মা বলল, কি কথা, এখানে বলুন। ডাক্তার বলল, না এখানে বলা যাবে না। রাজ বলল, ডাক্তার সাহেব আপনাকে আর কিছু বলতে হবে না, আমি সবাইকেই সত্যিটা বলছি। ডাক্তার বলল, তার মানে আপনি সবটাই আগ থেকে জানতেন? রাজ বলল, হ্যাঁ ডাক্তার। বাবা বলল, কি কথা ডাক্তার, আর আপনারা এসব কি বলছেন? ডাক্তার বলল, ওনার মুখ থেকেই শুনুন। নতুন মা বলল, কি কথা বাবা বল। আমি বললাম, নতুন মা তুমিও আমাকে মাফ করে দিও, আমি তোমার কাছে জীবনের কোনো কথাই লুকাইছিলাম না, কিন্তু একটা কথা তোমাদেরকে বলতে পারি নাই। বলতেই রাজ কাঁদতে শুরু করলো। আর আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা কিরকম। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে পর্ব কোনটা দিতাছি, এখন আরো কি পর্ব আছে। আসলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতাছি, আসলে এখন যে পর্বটা চলতেছে ওইটাই শেষ পর্ব। আর আগের পার্টগুলো যারা যারা দেখো নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখবা। ইউটিউব চ্যানেলে ক্লিক করলেই দেখবা আগের পার্টগুলো আছে, আর অথবা আমার টিকটক আইডির মধ্যে সবগুলাই পার্ট দেওয়া আছে।
আর গল্পটা প্রায় শেষের দিকে, যদি ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নতুন মা বলল, কি কথা বল আমাদেরকে। হ্যাঁ বলল, ডাক্তার আপনি বলুন কি কথা। ডাক্তার বলল, আসলে আমি বুঝতে পারছি না, এমন একটি কথা নিজের মুখে বলা কতটা কষ্টের, তাই আমি বলে দিচ্ছি রাজ আর এই কয়দিনের অতিথি মারত। বাবা বলল, মানে? ডাক্তার বলল, হ্যাঁ আমি ঠিকই বলছি, ওনার ক্যান্সার হয়েছে। নতুন মা ডাক্তারের কথা শুনে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে। ডাক্তার বলল, দেখুন যেটা সত্যি সেটাই বলছি, আর উনি আর কয়দিন বাঁচবে সেটা কেউ বলতে পারে না। এই কথা বলে ডাক্তার চলে গেল। মা কাঁদতে কাঁদতে বলল, বাবা বল, ডাক্তার যা বলছে সব কি মিথ্যা? নতুন মা বলল, হ্যাঁ বাবা বল না, যা বলছে সবই মিথ্যা। আমি বললাম, বাবা তুমিও তো একটু সবাইকে বুঝাও, সবাই কাঁদছে যে, আমার অনেক কষ্ট হইতাছে। মিম বলল, ভাইয়া তুই বলছিস বাবা মাকে তোর পরিচয় না দেওয়ার জন্য তুই আর আমাদেরকে ছেড়ে কোথাও যাবি না? তাহলে এ কি হয়ে গেল রে ভাইয়া? বলে মিম কাঁদতে লাগলো। আমি মিমের মাথায় হাত দিয়ে বললাম, লক্ষ্মী বোন আমার, একদম কান্না করবি না। দেখ এখন তোর উপরে অনেক দায়িত্ব, বাবা মাকে তোর দেখে রাখতে হবে। তুই মনে করিস তোর ভাইয়া তোর কাছে কখনো আসেনি, আর কখনো তুই তাকে খুঁজে পাসনি? মিম বলল, কি করে মনে করবো রে ভাইয়া, তুই বলে দে, আমি যে পারবো না। আমি বললাম, বোন আমার একদম কাঁদে না, তুই কাঁদলে যে আমার কষ্ট হয়। নীলা, রিয়া তোমরা একটু আমার কাছে আসবে। তারপর তারা দুইজন আমার দুই পাশে এসে বসে কাঁদতে লাগলো। আমি বললাম, দেখো রিয়া, সবই তো শুনছো, আর আমি জানি ছোট্টকাল থেকে তুমি আমার জন্য অপেক্ষা করতেছ, কিন্তু দেখো আমি এক হতভাগা, আমার কারণে তোমার জীবনটাই নষ্ট হয়ে গেল। রিয়া বলল, প্লিজ এমনটা বললো না, আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তুমি আমারে মাফ কইরা দিও। আর তুমি একদম চিন্তা করো না জান, তুমি একদম ঠিক হয়ে যাইবা। আমি বললাম, আরে পাগলি তুই আমারে ক্ষমা কইরা দিস। আর তখন নীলাকে বললাম, নীলা তুমিও আমাকে মাফ কইরা দিও, তোমার কথাগুলো আমি রাখতে পারলাম না। নীলা বলল, তুমি প্লিজ এসব বইলো না, আমি তোমাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। আমি বললাম, ধুর পাগলি, দেখলা না ডাক্তার কি কইলো? নীলা বলল, আমি ডাক্তারকে বিশ্বাস করি না। আমি বললাম, রিয়া নীলা তোমরা দুইজন আমার একটা কথা রাখবে? নীলা আর রিয়া একসাথে বলল, হুঁ বলো। আমি বললাম, আমি মরে গেলে কেউ কাঁদবে না, আর দুইজনে মন খারাপ না করে আবার নতুন করে জীবন শুরু করবা, কথা দাও। দুইজনেই চুপচাপ করে মাথা নিচু করে বসে আছে, শুধু কাছে। আমি বললাম, মা বাবা তোমরা আমার নতুন মাকে একটু দেখে রাখো, আমি ছাড়া তো আমার নতুন মার কেউ ছিল না, আমি তো পৃথিবীটা ছিলাম নতুন মায়ের, আর এখন দেখো আমি তাকে ছেড়ে চলে যাচ্ছি, আর যে তার পাশে কেউ থাকলো না। নতুন মা বলল, বাবা তোর কিছুই হইব না, আমি তোকে পৃথিবীর সেরা ডাক্তার দেখাবো, তোকে সুস্থ করার জন্য আমি সব করতে পারি, বলেই কাঁদতে লাগলো। আমি বললাম, আমার কি ভাগ্য, এতদিন পর সবাইকে পেয়েও হারাতে হচ্ছে, হয়তো আল্লাহ এমনটাই চেয়েছিল। আর কিছু বলতে যাবে তখনই আর কোনো কথা বলতে পারলাম না। বাবা বলল, ডাক্তার ডাক্তার তাড়াতাড়ি এদিকে আসুন, দেখুন আমার ছেলেটা কেমন করছে। ডাক্তার বলল, ও মাই গড, দেখি আপনারা বাইরে যান। তারপর রাজকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। প্রায় 1 থেকে 2 ঘন্টা পরে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসলো, কিন্তু তার মুখে কোনো হাসি নাই। ডাক্তার বার হবার সাথে সাথেই সবাই তাকে জিজ্ঞাসা করলো, একসাথে বলল, ডাক্তার রাজ কেমন আছে? ডাক্তার বলল, সরি, আমরা রাজকে বাঁচাতে পারিনি, রাজ এই দুনিয়াতে নাই। আসসালামু আলাইকুম, তো কেমন আছো তোমরা? আসলে ইমোশনাল হয়ে গেছিলাম, তো আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। তো আমিও অনেকটাই ভালো আছি। হ্যাঁ, রাজ সত্যি মারা গেছে। রাজ সব কিছুর মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে গেছে না ফেরার দেশে, যেখানে একবার গেলে কেউ দ্বিতীয়বার ফিরে আসে না। আর এখানেই শেষ করলাম আপনাদের এই মিথ্যাবাদ গল্পের সিজন 5। তো কালকে নতুন একটা গল্প আমার টিকটক আইডিতে দেওয়া হবে, আর আপনারা যদি গল্পটা পছন্দ করেন তাহলে আমি ইউটিউব চ্যানেলে দিব। আশা করি সবাই আমার টিকটক আইডিতে আইসা গল্পটা শুনে যাইবেন, আর অবশ্যই বইলা যাবেন যে গল্পটা কি আমি দিব নাকি না।